বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের চতুর্থ অধ্যায় যেটা সেটা। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের ঋতু কয়টি? এটা আমরা সবাই জানি, ছয়টি। বাংলাদেশের ছয় ঋতুর সঠিক ক্রম কোনটা? সেটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এটা সবারই মুখস্থ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশের কোন মাসে বাংলাদেশের মে মাসে কোন ঋতু থাকে? সেটা হচ্ছে মে মাসে হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক আছে, এর জন্য গ্রীষ্ম। তারপর আছে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা। একটা জিনিস দেখবেন যে গ্রীষ্মকাল এবং আপনার গড় তাপমাত্রা, গ্রীষ্মকালে কিন্তু তাপমাত্রা বেশি থাকে, এটা হচ্ছে 28°C। আর বাংলাদেশের গড় তাপমাত্রা কত? বাংলাদেশের গড় তাপমাত্রা, বার্ষিক গড় তাপমাত্রা কেমন, মানে সারা বছরের গড় তাপমাত্রা 26.1°C। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা? উষ্ণতম মাস সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে মে মাস। উত্তরে ক দেওয়া আছে, ক হবে না, এটা হবে মে মাস। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? এটা হচ্ছে লালপুর। উষ্ণ মানে দেখবেন না যে যে কোনো একটা জিনিস গরম হলে লাল হয়ে যায়, এটা দেখবেন যে লালপুর, নাটোর। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? সেটা হচ্ছে চৈত্র এবং বৈশাখ। চৈত্র এবং বৈশাখ, এখানে দুইটা অপশন আছে, দুইটাই হবে না, চৈত্র এবং বৈশাখ। এটা বোর্ড বই অনুযায়ী, মাধ্যমিক বোর্ড বই, মাধ্যমিক ভূগোলের বোর্ড বই অনুযায়ী। বাংলাদেশ কখন বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়? এটা মনে রাখবেন, প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। তার মানে আমাদের যে মৌসুমী বায়ু ঋতু আছে, এই মৌসুমী বায়ু ঋতু শুরুর পূর্ববর্তী যে সময়, এই সময় আসলে কি হয়? কালবৈশাখী ঝড় হয়। তারপর একটা কি আছে দেখেন, বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু? স্বতন্ত্র ঋতু বলতে সাধারণত এটা বর্ষাকাল। বর্ষাকাল যেটা আছে, বর্ষাকালকে আমরা স্বতন্ত্র ঋতু হিসেবে ধরি। তার মানে বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? সেটা হবে বর্ষাকাল। বাংলাদেশে বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? 80 ভাগ। বাংলাদেশে কখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? একটা জিনিস দেখবেন যে দক্ষিণ পশ্চিম মানেই হচ্ছে আপনার বর্ষাকাল। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। বাংলাদেশের শীতলতম মাস কোনটা? সেটা হচ্ছে জানুয়ারি মাস। বাংলাদেশের শীতলতম স্থান কোনটা? এটা হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার। শ্রীমঙ্গল, মৌলভীবাজার এই স্থানে কিন্তু অনেক বৃষ্টিপাত হয়, এই কারণে এটাই হচ্ছে আপনার শীতলতম স্থান। বাংলাদেশের শীতলতম জেলা, এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিলেট আর একটা হচ্ছে দিনাজপুর। তো আপনারা মনে রাখবেন যে যদি সিলেট না থাকে তাহলে হবে হচ্ছে দিনাজপুর। সিলেট। কার্তিক এবং অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে কোন কাল? কার্তিক এবং অগ্রহায়ণ। তো এইটা একটু মনে রাখবেন, কার্তিক এবং অগ্রহায়ণ যখন আসবে। এখানে দেখেন কয়টা মাসের কথা বলা হয়েছে, কার্তিক এবং অগ্রহায়ণ। তো আমাদের যদি মাসের কথা ধরি, প্রথমে হচ্ছে বৈশাখ, আচ্ছা, বানান ভুল থাকতে পারে। প্রথমে হচ্ছে বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। তারপরে হচ্ছে কার্তিক এবং অগ্রহায়ণ। কেমন? তো এটা কত নম্বর স্লট? 1, 2, 3, 4, 4 নম্বর স্লট। তার মানে হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। তার মানে এটা কি হবে? হেমন্তকাল। তার মানে কার্তিক এবং অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে কোন কাল? সেটা হচ্ছে হেমন্তকাল। কোন দুই মাস নিয়ে শীতকাল? এটা হচ্ছে পৌষ এবং মাঘ। পৌষ এবং মাঘ এই যে দুইটা কাল, এই দুইটা কাল নিয়ে শীতকাল। শীতকালে বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা কোনটি? শীতলতম জেলা যদি ধরি তাহলে এটা হলো আমাদের শীতকালে। কেমন? বাংলাদেশের একটা জিনিস দেখেন যে এটা হলো আপনার বাংলাদেশের শীতলতম জেলা। কেমন? বাংলাদেশের শীতলতম জেলা সাধারণভাবে এটা হবে হচ্ছে সিলেট, সব শীতল থাকে। আর এইটা যখন আসতেছে, এটা কিন্তু দেখবেন একটা বিষয় বলছে যে শীতকাল আমাদের শীতলতম জেলা বলতে সবসময় বোঝাবে, আর একটা হচ্ছে শীতকালে শীতলতম জেলা। তো মনে রাখবেন শীতকালে শীতলতম মানেই হবে হলো উপরের দিকে বা উত্তর অঞ্চল। তো এখানে কোনটা হবে? এটা হবে দিনাজপুর। দেখেন বগুড়া কিন্তু দিনাজপুরের অনেক আগে, শেরপুরও আগে।
গাজীপুরও আগে। সুতরাং এটা হবে কিন্তু দিনাজপুর। এবং সবচেয়ে বেশি কিন্তু আহ শীত পড়ে একেবারে সবার উপরে আমাদের যে জেলা, একেবারে সর্ব উত্তরে পঞ্চগড়। তো দেখেন বাংলাদেশে এখনো পর্যন্ত রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা কত? এটা হচ্ছে 2018 সালে আমরা পঞ্চগড়ে রেকর্ডকৃত বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত পাইছি। সেটা পেয়েছি হচ্ছে 2.6 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা কিন্তু ভালো করে দেখেন যে 2018 সালে অনেক কম তাপমাত্রা, সেটা কত? 2.6 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয়, বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয়, সেটা হলো উত্তর এবং পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে এখানে কম বৃষ্টিপাত হয়। আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান কোনটি? আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে মেটিওরোলজি। এখানে যেটা আছে, এই যে এইটা, আমরা যদি দেখি মেটিওরোলজি কি। মেটিওরোলজি, এটাকে যদি আমরা মেটিওকে ভাঙি, মেটিওরো, এটা হচ্ছে হচ্ছে ইন দা স্কাই, এটার যে আমরা অর্থটা পাই। এখন স্কাই মানে কি বলেন তো? স্কাই মানে তো অ্যাটমসফিয়ার, মানে এয়ার, আর হচ্ছে অ্যাটমসফিয়ার, কেমন? আর এয়ার এবং অ্যাটমসফিয়ার এই দুইটা দিয়ে আমরা কি পাই? এনভায়রনমেন্ট, কেমন? মানে এগুলো ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি ইউজ হয়। আর এটা হচ্ছে লজি। লজি মানে হচ্ছে স্টাডি অফ, কেমন? এটা মনে রাখবেন যে স্টাডি অফ, যে কোনো একটা জিনিসের যে স্টাডি, এই স্টাডি মানে হচ্ছে লজি। তো মেটিওরোলজি আমাদের বলছে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান কোনটা, সেটা হচ্ছে মেটিওরোলজি। তারপরে হচ্ছে মেটালার্জি। মেটালার্জি কি? মেটালার্জি, মেটালার্জি এটা জানি না। অস্ট্রোলজি, মিনারোলজি। তো এটা মনে রাখবেন আবহাওয়া সম্পর্কিত বিদ্যা কোনটা, সেটা হচ্ছে মেটিওরোলজি। মেটিওরোলজি ইজ দ্য স্টাডি অফ। আমরা যদি দেখি যে মেটিওরোলজি এটা ইজ দ্য সায়েন্স, এটা কি জিনিস? মেটিওরোলজি ইজ দ্য সায়েন্স অফ ওয়েদার। আমাদের যে পরিবেশ আছে, এই পরিবেশের যে বিজ্ঞান, এটা হচ্ছে মেটিওরোলজি। আবার আছে মেটিওরোলজি ইজ দ্য স্টাডি অফ, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, কেমন? দ্য আর্থ, এই যে আর্থ অ্যাটমসফিয়ার্স অ্যান্ড ইটস চেঞ্জেস, আমাদের আর্থ, পৃথিবীর যে অ্যাটমসফিয়ার এবং এটার যে পরিবর্তন আছে, এটাই হচ্ছে মেটিওরোলজি। পার্সন হু স্টাডি দ্য অ্যাটমসফিয়ার, ওয়েদার অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং ইজ কল্ড, এটা হচ্ছে মেটিওরোলজিস্ট, মানে আবহাওয়া বিশারদ বা আবহাওয়াবিদ। ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। ক্লাইমেট স্টেট মানে এটা হচ্ছে আপনার লং টার্ম, লং টার্ম কন্ডিশন, কেমন? আর সিচুয়েশন এটা হচ্ছে শর্ট টার্ম কন্ডিশন, কেমন? এটা মনে রাখবে। তো ক্লাইমেট কিন্তু 30-40 বছরের একটা আবহাওয়ার গড়, এটা হচ্ছে জলবায়ু। তো এটা হবে হচ্ছে স্টেট, মানে দীর্ঘমেয়াদী একটা অবস্থা। জলবায়ু পরিবর্তনের জন্য কত বছরের পরিবর্তনকে ধরা হয়? 30-40 এরকম সেপারেট থাকে, এখানে 30 দিবেন। আর কত বছরের গড় আবহাওয়ার গড়কে বা গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে, সেটা হবে 30-40 বছরের। বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের জলবায়ু হবে হচ্ছে মৌসুমী জলবায়ু। আমাদের সমভাবাপন্ন জলবায়ু, মানে যেখানে ওই সারা বছর জলবায়ুর পার্থক্য কম থাকে, ঠিক আছে? যেমন, মানে সেটা হচ্ছে সমভাবাপন্ন। যেমন মনে করেন এটা হতে পারে যে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 35 ডিগ্রি সেলসিয়াস। দেখবেন এখানে পার্থক্য কিন্তু মাত্র 10। তার মানে হচ্ছে আমরা যদি বলি, তাহলে এখানে 30 ± 5। আবার যদি আমরা যদি বলি যে -25 ডিগ্রি থেকে শুরু করে -35 ডিগ্রি, এটাও কিন্তু দেখবেন যে -30 এর সাথে ±5, এই দুইটাই কিন্তু সমভাবাপন্ন। তার মানে বাৎসরিক সারা বছর এখানে তাপমাত্রার তারতম্য কম। চরম ভাবাপন্ন হচ্ছে যেখানে বাৎসরিক তাপমাত্রার তারতম্য অনেক বেশি। যেমন হইতে পারে হচ্ছে এটা আহ +35 ডিগ্রি থেকে শুরু করে, বা মনে করেন যে 40 ডিগ্রি থেকে শুরু করে হয়তোবা যে -5 ডিগ্রি, এরকম। যে সারা বছর সেখানে তারতম্যের যে পার্থক্য সেটা অনেক বেশি, মানে অনেক বেশি এবং অনেক গরম, এটা হচ্ছে চরম ভাবাপন্ন। মৌসুমী, সেটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে যে পরিবেশ, এটা নাতিশীতোষ্ণ মানে হচ্ছে না
অতি শীত প্লাস উষ্ণ, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ। আমরা যদি আমাদের পৃথিবীটাকে দেখি, আমাদের পৃথিবীটা দেখবেন এরকম কমলা লেবুর মতো। তো এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে, আর এটা হচ্ছে কত, 23.5। তার মানে হচ্ছে আপনার ক্রান্তীয়, ক্রান্তীয় রেখা বা হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি। এর এই যে দুই পাশটা 66.5, এই যে 66.5 ডিগ্রি, এটা কত ডিগ্রি মনে করেন, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 23.5, আর এটা কত, 66.5। তো এই যে 66.5-এর যে জায়গাটা, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, কেমন, মানে না অতি শীত না অতি উষ্ণ। আর এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এর এই পাশের যে অংশটুকু, এটা তো মানে সূর্য বছরের কোনো ক্রান্তীয় অঞ্চল, কারণ সূর্য বছরের কোনো না কোনো সময় এখানে খাড়াভাবে কিরণ দেয়, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। আর এই যে যতটুকু আসলে আঁকা বাঁকা দাগ দেওয়া, এই আঁকা বাঁকা দাগ দেওয়া অংশটুকু হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে, কেমন। এটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, তো বাংলাদেশের জলবায়ু অনুসারে। তো আমাদের দেশের জলবায়ু হবে হচ্ছে মৌসুমী জলবায়ু। বাংলাদেশের জলবায়ু কি ধরনের, সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মানে তো বোঝেন, যে 23.5 ডিগ্রি অক্ষর ভেতরে আছে, এই কারণে আমাদের ক্রান্তীয় জলবায়ু হিসাবে আমরা ধরি। কোন দেশটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? মৌসুমী জলবায়ু অঞ্চল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তারপরে লক্ষ্য করেন, কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? কোন স্থানের জলবায়ু, যদি আমরা এটা বিষুবরেখা হতে দূরত্ব, হ্যাঁ মানে বিষুবরেখা বা নিরক্ষরেখা বা হলো আপনার কি বলে গুরুবৃত্ত, আমরা যেটাই বলি, আমাদের সবই হচ্ছে নিরক্ষরেখা। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, এটার উপর নির্ভর করে। সাগর বা মহাসাগর হতে দূরত্ব, সবকিছুর উপরেই নির্ভর করে আসলে আমাদের জলবায়ু। কোনটি জলবায়ুর উপাদান নয়? সেটা হবে আমাদের, কোনটি জলবায়ুর উপাদান নয়, সেটা হবে হচ্ছে, কোনটি জলবায়ুর উপাদান নয়, সেটা যদি আমরা ধরি, তাহলে এখানে হবে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কিন্তু আমাদের জলবায়ুর কোনো উপাদান নয়। তারপরে আছে জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়। আমরা যদি জলবায়ু নির্ণয় করতে যাই, তাহলে আসলে আমাদের কোনটির প্রয়োজন নেই। তো দেখবেন যে 3 নাম্বার যেটা আছে, এটা লক্ষ্য করুন, যে জলবায়ু নির্ণয়ে নিচের কোনটি অপ্রয়োজনীয়। সেটা হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা। কারণ দ্রাঘিমা রেখা আসলে জলবায়ু নির্ণয় করার জন্য খুব একটা বেশি প্রয়োজন হয় না। তারপরে লক্ষ্য করেন, আহ নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? এখানে বলছে যে নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা আসলে কোনো অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না। কারণ দ্রাঘিমা রেখার সাথে দেখবেন একই দ্রাঘিমায় কোনো অংশে বরফ পড়তেছে, আবার কোনো অংশে বিরাট গরম পড়তেছে। এই জন্য দ্রাঘিমাটা আসলে কি করে না, জলবায়ু নির্ধারণে কোনো কি করে না, কোনো অঞ্চলের জলবায়ু নির্ধারণে ভূমিকা পালন করে না। আহ ভূপৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? একটা জিনিস দেখবেন, ভূপৃষ্ঠের উচ্চচাপ এবং নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? এটা হলো বায়ু প্রবাহ। কারণ বায়ু প্রবাহ, এটা দেখবেন যে আমরা বলি না যে নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ হলে বৃষ্টি টিষ্টি গুলো হয়, তো এটা হবে শুধু বায়ু প্রবাহ, কেমন।
তুষারপাতের সাথে আরো অনেক বিষয়গুলো জড়িত, মানে এটা তুষারপাতের বিষয়টা আসলে উচ্চচাপ নিম্নচাপের উপরে থাকে না। আবার বৃষ্টিপাতও স্বাভাবিক অবস্থার উপরে থাকতেছে। সবচেয়ে উচ্চচাপ এবং নিম্নচাপ মণ্ডলের সাথে জড়িত সাধারণত বায়ু প্রবাহ, কারণ আমরা জানি কি বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ প্রবাহিত হয় যে উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপ স্থানের দিকে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, একটা জিনিস বলছে দেখেন, সর্বদাই, যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তাকে বলে হচ্ছে নিয়ত বায়ু। এখন একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু বায়ু সাধারণভাবে সর্বদাই উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই অয়ন বায়ু, অয়ন বায়ু হচ্ছে দেখবেন এটা হচ্ছে নিয়ত বায়ুর একটা অংশ। প্রত্যয়ন বায়ু এটা আসলে কোনো বায়ু না। আর মৌসুমী বায়ু কিন্তু এটা দিক বদলায়, এটা বছরের এক একটা সময় এক এক দিকে দিক বদলায়। তো বায়ু সর্বদাই উচ্চচাপ, যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে হচ্ছে নিয়ত বায়ু, কেমন? এবং এই নিয়ত বায়ুর কিন্তু অনেক প্রকারভেদ আছে, অয়ন বায়ু আছে, পশ্চিমা বায়ু আছে, মেরু বায়ু আছে। তো এখানে যেটাই আছে, এই নিয়ত বায়ু কিন্তু দেখবেন সর্বদা সারা বছরই একই দিকে প্রবাহিত হয়, সেটা হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। ঠিক আছে। তো এটা অয়ন বায়ু হবে না, কারণ অয়ন বায়ু হচ্ছে নিয়ত বায়ুর একটা পার্ট। তাহলে যে কোন বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেটা হচ্ছে নিয়ত বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে কি বলে? দেখেন, এই যে কর্কটীয় বা মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে কি বলে? বা ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত বায়ুর নাম কি? এটাই হচ্ছে অয়ন বায়ু, কেমন? অয়ন বায়ু যেটা আছে সেটা জলভাগের পরিমাণ বেশি। জলভাগের পরিমাণ বেশি হচ্ছে দক্ষিণ গোলার্ধে, আমাদের যে দক্ষিণ গোলার্ধ আছে এখানে জলভাগের পরিমাণ বেশি। গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি? সেটা হচ্ছে 40 থেকে 47 ডিগ্রি আপনার দক্ষিণ। কারণ আমাদের এই দক্ষিণ হচ্ছে কি, এখানে দক্ষিণ দিকে কিন্তু আমাদের সমুদ্রের পরিমাণ বেশি, কেমন? উত্তর দিকে স্থলভাগের পরিমাণ বেশি আর দক্ষিণ দিকে সমুদ্র দিকের পরিমাণ বেশি। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় সেটা হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো, না, মৌসুমী বায়ু উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন যেটা আছে এটা মৌসুমী বায়ু সৃষ্টির যে মূল কারণ, এটা হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। উত্তরায়ণ বলতে আসলে কি বোঝায়, মানে আমাদের, মানে পৃথিবীটা তো আসলে যদি আসলে এটা আমরা ধরি, আচ্ছা একটু নিচে দেখি। কারণ এটা হচ্ছে আমাদের পৃথিবী, কেমন? এটা মনে করেন হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, ঠিক আছে। এটা মনে করেন যে কি রেখা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটাও মনে করেন যে কত, 23 দশমিক 23.5 ডিগ্রি। এরপরে এইটা যেটা আছে এটা মনে করেন যে 66.5 ডিগ্রি। তো দেখবেন যে সূর্য কি করে, সূর্য কিন্তু এরকম করে, মানে এরকম করে কিন্তু কি করতেছে, একবার উপর দিকে উঠতেছে, আবার আবার নিচের দিকে নামতেছে। মানে এই দিকে যাচ্ছে একবার, আবার এইদিকে আসার পরে কিন্তু আবার এই দিকে নামতেছে। তো এই যে যখন আসলে কি করতেছে উত্তর দিকে উঠতেছে, এটা বলে হচ্ছে উত্তরায়ণ। আবার যখন দক্ষিণ দিকে নামতেছে এটা হচ্ছে দক্ষিণায়ন। তো এই কারণে দেখবেন উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, সূর্য যখন যাচ্ছে বিভিন্ন দিকে, এই কারণে দেখবেন যে কিন্তু বায়ু চাপের পরিবর্তন হয় এক একটা জায়গায়, কারণ সূর্যের সাথে সাথে বাতাসের তারতম্য বা কি হয় যে আপনার গরম বা তাপের পরিবর্তন হয়। এই তাপের পরিবর্তনের কারণে কিন্তু বায়ু প্রবাহর পরিবর্তন ঘটে, কেমন? তো এই যে বিষয়টা এই কারণেই দেখবেন, এটা হলো কি,
মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। তো উত্তরায়ণ সাধারণত আমরা যদি ধরি, তাহলে উত্তর দিকে যখন সূর্যটা যায়, উত্তর দিকে সূর্য যায় কখন, সেটা হচ্ছে 21শে জুন থেকে শুরু করে আমরা যদি ধরি, সেটা হচ্ছে 21 ডিসেম্বর। এটা হচ্ছে উত্তরায়ণ। আর দক্ষিণায়ন যদি আমরা বলি, তাহলে 22শে ডিসেম্বর থেকে শুরু করে আবার কুড়ি কুড়ি জুন। এই যে সময়টা আছে, এটা হচ্ছে দক্ষিণায়ন। তার মানে এই উত্তরায়ণ মানে কি, সূর্য তখন উত্তর দিকে আসতেছে, আর দক্ষিণায়ন মানে কি, সূর্য দক্ষিণ দিকে যাচ্ছে। যেমন 21শে জুন থেকে 21 ডিসেম্বর, আর 22শে ডিসেম্বর থেকে 20 জুন, এটা হচ্ছে দক্ষিণায়ন। এবং উত্তরায়ণ এবং দক্ষিণায়ন হচ্ছে মৌসুমী বায়ু যে সৃষ্টি হয়, এটার মূল কারণ। মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ কোনটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় দুপুরে, না সেটা হচ্ছে বিকালে বা মধ্যাহ্নে। আমাদের বিকালে বা মধ্যাহ্নে যেটা আছে, সেটা হচ্ছে সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। চট্টগ্রামে গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে, সেটা হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাবে। এটা হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাব, এটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। উম, সমুদ্র উপকূল তো, এটা হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাবে দিবেন। কারণ হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে হচ্ছে বৃষ্টিপাত হয়, কেমন, আবার মানে শুষ্ক থাকে, এটাও হয়। দেখবেন এটা হচ্ছে যে সামুদ্রিক যে বায়ু আছে, এই সামুদ্রিক বায়ুর প্রভাবেই কিন্তু আসলে এটা হয় যে চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল থাকে, আবার শীতকালে উষ্ণ থাকে। এটা কোন কারণে হবে, সেটা হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাবে হবে, কেমন। সামুদ্রিক যে বায়ুটা আছে, এই সামুদ্রিক বায়ুর প্রভাবে এটা হয়। দেখেন গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকাল উষ্ণ থাকে। এখন দেখেন গ্রীষ্মকালে, এখানে একটা জিনিস মনে রাখবেন যে গ্রীষ্মকাল এটা দিনাজপুর অপেক্ষা শীতল থাকে, আর শীতকালে উষ্ণ থাকে। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে, এটা শুধুমাত্র সামুদ্রিক বায়ুর প্রভাবে। কারণ দেখেন মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু পুরা এলাকাটাই একটা প্রভাব বিস্তার করে। কারণ মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু পুরা এলাকাটাই যাচ্ছে। কিন্তু এই যে চট্টগ্রামটা কি হচ্ছে অপেক্ষা, এই এই দিনাজপুর একেবারে আমাদের উত্তরের জেলা অপেক্ষা একটু হলেও শীতল থাকতেছে, এটা হচ্ছে এই সামুদ্রিক বায়ুর যে প্রভাবটা আছে, সেই প্রভাবের কারণে। কোনটি স্থানীয় বায়ু, সেটা হচ্ছে সাইমুন। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি, সেটা হচ্ছে সাইমুন। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়, এটা মনে রাখবেন, উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। তারপরে আছে বায়ুর শক্তি বা তাপের উৎস কোনটি, সেটা হচ্ছে সূর্য। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে, সেটা হচ্ছে 99.97%। সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে, সেটা হচ্ছে বিকিরণ। এই বিকিরণ সাধারণত কোনো মাধ্যম ছাড়াই হয়। যেমন আমরা কি জানি যে সূর্য থেকে যে তাপটা আসে, আমাদের আলোটা তো একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, তাই না। ইলেকট্রো ম্যাগনেটিক এনার্জি। তো দেখা যাচ্ছে সূর্য থেকে যে তাপটা আসে, সেটা কিন্তু কিসের মাধ্যমে আসে, এই বিকিরণের মাধ্যমেই আমাদের পৃথিবীতে আসে। আর একটা হচ্ছে
আপনার পরিচলন, পরিচলন মানে হচ্ছে কনভেকশন। কনভেকশন বলতে যে পরিচলন বৃষ্টির মতো, যে আসলে তাপ বেশি হলে সেটা উপরে উঠে যায় আবার ঠান্ডা হয়ে নিচে নামে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই হচ্ছে কনভেকশন। ঠিক আছে, যেমন আমরা যদি একটা হাঁড়িতে পানি গরম করতে দেই চা, চা করার জন্য, তো দেখবেন যে ওই পানিটা উপরে ওঠে আবার নিচে নামে, এরকম আর কি। তো এই যে পদ্ধতিতে আসলে কি হয়, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, এটাই হচ্ছে পরিচলন। আর একটা হচ্ছে চালন। আমরা পরিবহন না, আর একটা হচ্ছে চালন। একটা পরিচলন আর একটা হচ্ছে চালন। চালন মানে হচ্ছে যদি সংযুক্ত অবস্থায় থাকে, যেমন একটা কঠিন বস্তুর ভেতরে যদি আমরা আসলে কি করি, একটা চামচের ভিতরে চামচের একদিকে তাপ দিই, তাহলে দেখবেন চামচের অন্য পাশেও তাপ হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে কি ওর ভেতরের যে আপনার অণুগুলো আছে, এই কণাগুলো দেখবেন কম্পন করতে করতে উত্তপ হয়, এবং এই কম্পনের কারণে তার পাশের যে বস্তুটা আছে তাকেও তাপ সরবরাহ করে। তো একে বলে হচ্ছে কন্ডাকশন, চালন। আর রেডিয়েশন মানে তো পরিবহন, এটা আসলে সেরকম কোনো মাধ্যম ছাড়া কি হয়, যে আসলে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এর মাধ্যমে সরাসরি কি হচ্ছে, পৃথিবীতে চলে আসতেছে, এটা হচ্ছে বিকিরণ। তো সাধারণত সূর্য থেকে পৃথিবীতে কোন প্রকারের তাপ আসে সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে। বায়ু কোন দিকে চাপ দেয়, সেটা হচ্ছে সব দিকে চাপ দেয়, সব দিকে। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, এইখানে আসলে অনেকগুলো কোশ্চেন আছে। এইখানে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা। এখানে কোশ্চেন গুলোর সলিউশন গুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা জিনিস একটু সবসময় মনে রাখবেন, যে আমাদের এয়ার প্রেসারের এখানে টোটাল এমসিকিউ আছে হচ্ছে 9টা। কেমন? এক নম্বরে যদি আমরা ধরি, এখানে যে বিষয়গুলো আছে, এখানে দেখেন, এখানে এক নম্বর যে বিষয়টা আছে, এয়ার প্রেসার। দেখেন, এই যে এয়ার প্রেসার দেওয়া রয়েছে, এখানে হচ্ছে স্কোয়ার ইঞ্চি আর স্কোয়ার সেন্টিমিটার। তো আমরা সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে পাউন্ডে। দেখেন, পাউন্ডে যদি আমরা স্কোয়ার ইঞ্চিতে ধরি, সেটা হচ্ছে 14.72, মানে কত, মানে 14.72 পাউন্ড প্রত্যেক স্কোয়ার ইঞ্চিতে। আর আমরা যদি সেন্টিমিটার ধরি, তাহলে 2.28 পাউন্ড পার স্কোয়ার সেন্টিমিটারে। কেমন? তাহলে দেখেন, আবার যদি আমরা কেজিতে ধরি, তাহলে প্রত্যেক স্কোয়ার ইঞ্চিতে হচ্ছে 6.67 কেজি, আর স্কোয়ার সেন্টিমিটারে হচ্ছে 1 কেজি। আবার নিউটনে ধরলে 65.43 নিউটন। আবার এখানে কত, এখানে হচ্ছে স্কোয়ার সেন্টিমিটারে 10 নিউটন এটা আসে। তো এখানে সংক্ষেপে বা সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে পাউন্ড যেটা, পাউন্ড মানে তো আপনারা বোঝেন যে 450 গ্রামে হচ্ছে 1 পাউন্ড। তো আমরা যদি প্রথমে পাউন্ডে ধরি, তাহলে স্কোয়ার ইঞ্চিতে যদি আমরা ধরি, তাহলে স্কোয়ার ইঞ্চিতে হচ্ছে 14 পাউন্ড। আর স্কোয়ার সেন্টিমিটারে যদি আমরা ধরি, তাহলে এখানে আসে 2.28 পাউন্ড। কেজিতে যদি ধরি, তাহলে যে 6.67 কেজি। আবার এখানে স্কোয়ার সেন্টিমিটারে হচ্ছে 1 কেজি। নিউটনে ধরলে আমাদের 65.43 নিউটন বা 10 নিউটন। এই হচ্ছে আমাদের মূল জিনিস। এখানে একটা একটা জিনিস মাথায় রাখবেন, যে আমাদের 1 মিটার সমান এই সেন্টিমিটার আর হচ্ছে ইঞ্চি এর ভেতরে যে সম্পর্কটা, যে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটার
দেখেন 1 সেন্টিমিটার মানে হচ্ছে কত, এই 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তো আমরা কি জানি, স্কোয়ার ইঞ্চি বলছে না? স্কোয়ার ইঞ্চি মানে কি? স্কোয়ার ইঞ্চি মানে হচ্ছে, আমরা কি জানতেছিলাম যে এক আপনার ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। 2.54 গুণ 2.54, আমরা কি পাই তাহলে? 6.45। তো দেখবেন এই 14.72-কে যদি আপনি 6.45 দিয়ে ভাগ দেন, তাহলে এগুলোই আসবে আর কি, বুঝছেন? যে কোনো একটা মনে রাখবেন, স্কোয়ার ইঞ্চিতে মনে রাখলে পরবর্তীতে সেটা স্কোয়ার সেন্টিমিটারে কনভার্ট করার জন্য 6.45 দিয়ে ভাগ দিলেই হবে, কেমন? 6.45। তো এটা মনে রাখবেন। আপনার স্কোয়ার ইঞ্চিতে যদি আমরা ধরি, তাহলে আমাদের প্রত্যেক স্কোয়ার ইঞ্চিতে 14.72 পাউন্ড হচ্ছে চাপ, বা 6.67 কেজি, বা হচ্ছে 65.43 নিউটন। আর সেন্টিমিটারে ধরলে 2.28 পাউন্ড, বা এক, মানে এবার যদি কেজিতে ধরি তো স্কোয়ার সেন্টিমিটারে হচ্ছে 1 কেজি। আবার নিউটনে ধরলে 10 নিউটন। আবার আমাদের দেখবেন একটা হচ্ছে ব্যারোমিটার আছে, এটা হচ্ছে আমাদের একটা ব্যারোমিটার। ব্যারোমিটারে আমাদের এই পাইপটা থাকে, এটা হচ্ছে 5 মিলিমিটার। আর নিচের যে আয়তন, এই গোল যে জায়গাটা, এটা হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া, সার্কুলার বেস। এবং এই যে বায়ুর চাপ, এই বায়ুর চাপ থাকে হচ্ছে এই পারদের স্কেলের 76 সেন্টিমিটার, কেমন? ব্যারোমিটার, ব্যারোস মানে হচ্ছে ওয়েট বা প্রেশার, আর মিটার মানে তো মেজারার। তো এইখানে দেখেন, আর এই হচ্ছে দুইটা জিনিস। আর আপেক্ষিক তাপমাত্রা এবং তাপ, এটা মনে রাখবেন, এই দুইটার সাথে হচ্ছে অপোজিট রিলেশন। যে তাপ যখন বাড়ে, আপেক্ষিক তাপ আর্দ্রতা কমে। আর তাপ যখন কমে, তখন কি হবে? আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। এটা মনে রাখবেন। আর নর্মালি আমাদের টেম্পারেচার আর হায়ার হিউমিডিটি, এটা তো বোঝেন, যে তাপমাত্রা যখন বাড়ে তখন কিন্তু আমাদের সাধারণত কি হয়, আমাদের হিউমিডিটি যেটা, এই হিউমিডিটি কিন্তু আমাদের কি হয়, তাপমাত্রা বাড়লে ওর ভেতরে জায়গা বেশি হয়ে যায়, বা বায়ুকণাগুলো অনেক দূরে দূরে চলে যায় তাপমাত্রার কারণে, তখন বেশি আর্দ্রতা ধরতে পারে। বুঝা গেল? তো আমাদের বইতে এরকম দেওয়া আছে যে যখন আসলে কি হবে, কোনো একটা জিনিস ঠান্ডা হবে, মানে গরম ছিল, গরম থেকে ঠান্ডা হচ্ছে, তখন কিন্তু আর তাপমাত্রা, এটা আপেক্ষিক তাপমাত্রা হয়ে যায়। যদি এমসিকিউতে কিন্তু আমাদের দেওয়া থাকে অনেক সময় আর্দ্রতা। তো মনে রাখবেন যে তাপমাত্রা যখন একটা দিক থেকে আরেকটা দিকে যাচ্ছে, যেমন মনে করেন আগে গরম ছিল এখন ঠান্ডা হচ্ছে, বা আগে ঠান্ডা ছিল এখন গরম হচ্ছে, তখন পরিবর্তন যেটা হয়, তখন সেই তাপ আর্দ্রতাটা অবশ্যই আপেক্ষিক আর্দ্রতা হবে। এটা সবসময় মাথায় রাখবেন। তো এখানে আমাদের এই যে টিক গুলো আছে, এই টিক গুলো একটু মনে রাখলেই চলবে। তো চলুন আমরা পরবর্তীতে আহ এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এখানে যে আপনার 5টা এমসিকিউ আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে লেখা আছে দেখেন, ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কত? ইঞ্চিতে থাকলে হচ্ছে 14.72। এইটা স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ, একই অবস্থা পাউন্ডে আছে না? ওই 14.72 মানে কত, 15 পাউন্ড। মানে 15 পাউন্ডের কথা মনে রাখবেন। আর হচ্ছে যদি কি আসে আপনার 15 পাউন্ড, অথবা হচ্ছে কত, মানে 7 কেজি। এই দুটো মনে রাখলেই হচ্ছে, যে 15 পাউন্ড অথবা 7 কেজি আর কি। যাই হোক, আহ, তারপরে হচ্ছে স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ, এটা পাউন্ডে দিছে, তাহলে 14.5 পাউন্ড। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে, এটা হচ্ছে 10 নিউটন। সেন্টিমিটারে আসছে, তো এটা হচ্ছে 10 নিউটন। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত, সেটা হচ্ছে 76 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যারোমিটারে। পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ, এটা হচ্ছে 10.30 মিটার। এই বিষয়টা কি, আমাদের যখন পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ, আমরা যখন আসলে নলকূপ থেকে পানি তুলি, তখন আসলে এটা কিভাবে তুলি বলুন তো? এই সম্পূর্ণ বায়ুশূন্য পাইপের ওইখানে বায়ুশূন্য করে সেটাকে চাপ দিয়ে পানি তুলি।
তো যদি আসলে কোনো পাইপে বায়ু শূন্য না করা হয় তাহলে এবং উপরে চাপ প্রয়োগ করা হয় তাহলে আমরা সর্বোচ্চ পানিটাকে তুলতে পারবো আপনার 10.30 মিটার পর্যন্ত। এটা এখানে বলছে। তারপরে দেখেন, বায়ুমণ্ডলীয় চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়। এটা কিন্তু বায়ু, মানে বায়ুমণ্ডলের চাপ, এটা বায়ু শূন্য না। বায়ুমণ্ডল যেসব জায়গায় আছে বায়ু শূন্য অবস্থায়, সেখান থেকে তো যে অনেক নিচ থেকে আমরা তুলতে পারি। তো এটা হচ্ছে 10 মিটার। এটা কিন্তু আপনার হচ্ছে উম, যিনি ছিলেন, এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এবং সে একজন বিজ্ঞানী এটা আসলে দেখেছিলেন যে আসলে বায়ু, কোনো পাইপের ভেতর দিয়ে যদি আমরা পানি উঠাতে যাই এবং সেখানে বায়ু চলাচল করে তাহলে সেটা সাধারণত 10 মিটারের বেশি উপরে উঠানো যায় না। জলীয় বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? দেখেন, বায়ুতে জলীয় বাষ্প যদি বেড়ে যায়, আমাদের বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? বায়ুতে জলীয় বাষ্প আমাদের বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের বায়ুতে, মানে দেখেন একটা জিনিস, জলীয় বাষ্প বেড়ে গেলে, এখন জলীয় বাষ্প বাড়ে কখন? যখন বায়ুচাপ কি হয়, কমে যায়, এবং যখন গরম হয়ে যায়, তার মানে হচ্ছে বায়ুচাপ কমে গেলে। কখন বায়ুচাপ সাধারণত সবচেয়ে বেড়ে যায়? বায়ুচাপ সবচেয়ে বেড়ে যায় হচ্ছে ঠান্ডা বা শুষ্ক থাকলে। হ্যাঁ, ঠান্ডা বা শুষ্ক থাকলে কখন বায়ুচাপ সবচেয়ে বেড়ে যায়? সেটা হচ্ছে না, গরম থাকলে হবে না, বায়ুচাপ বাড়বে হচ্ছে ঠান্ডা থাকলে। ঠান্ডা থাকলে তো আর্দ্র থাকে। গরম ও শুষ্ক হবে না, ঠান্ডা। ঠান্ডা এবং শুষ্ক থাকলে, এটা ঠান্ডা এবং শুষ্ক থাকলে, ঠান্ডা ও আর্দ্র থাকলে, আসলে ঠান্ডার সাথে আর্দ্র পরোক্ষ বিষয় তো। ঠান্ডা ও শুষ্ক থাকলে কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ুচাপ হঠাৎ কমে গেলে বায়ু প্রবাহ বেড়ে যায়। তার মানে আমরা কি জানি, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তার মানে কোনো একটা এরিয়াতে যদি বায়ুচাপ কম হয়ে যায় তাহলে আশেপাশের এরিয়া থেকে ওই এরিয়াতে বায়ু আসা শুরু করে, জন্য বায়ু প্রবাহ বেড়ে যায়। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন হচ্ছে টরোসিলি। টরোসিলি ব্যারোমিটার আবিষ্কার করেন। ব্যারোমিটার পারদ স্তম্ভের হঠাৎ উচ্চতা হঠাৎ হ্রাস পেলে, আমাদের এই যে ব্যারোমিটার আছে, ব্যারোমিটারে পারদ স্তম্ভের যে উচ্চতা এটা যদি হঠাৎ হ্রাস পায়, এটা আসলে ঝড়ের পূর্বাভাস প্রদান করে। ব্যারোমিটার যন্ত্রের কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? এটা মনে রাখবেন, ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি, সেটা হচ্ছে পারদ। আর গ্যাসের তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র কোনটা? এটা হচ্ছে ম্যানোমিটার। গ্যাসের চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র এটা হচ্ছে ম্যানোমিটার। এটা হচ্ছে যেটা থেকে আসছে, এটা যদি আমরা ধরি ম্যানোস, ম্যানোমিটার না, এটা হচ্ছে ম্যানোস। এটা হচ্ছে লাইট বা লো। আর মিটার, মিটার মানে তো বোঝেন মেজারার। এবং মিটার মানে তো বোঝেন যে মেজারার। তো এই ম্যানোস মিটার মানে হচ্ছে যে কোনো, মানে হালকা বা কম প্রেশার, প্রেশার এটা হবে প্রেশার, হালকা বা কম প্রেশার। হালকা, হালকা মানে হালকা যে কোনো জিনিস, হ্যাঁ, সেটাকে আসলে কি করে আপনার, মানে এটা প্রেশার হবে না, শুধু ম্যানোস মানে হচ্ছে কম, আর মিটার মানে হচ্ছে মেজারার। গ্যাসের চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র কোনটা? সেটা হচ্ছে ম্যানোমিটার। ঠিক আছে, তো গ্যাসের চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র কোনটা, এটা মনে রাখবেন, এটা হচ্ছে ম্যানোমিটার। তারপরে হচ্ছে ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার প্রেশার ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস। প্রেশার ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স বিটুইন হাই হাই ডিফারেন্স, এটা হচ্ছে প্রেশার ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট। আমাদের প্রেশার যেটা আছে, তার মানে এটা প্রেশারই হবে, কেমন, মানে লো অথবা হাই যেটা আছে সেই প্রেশার, PRESS URE প্রেশার, মানে হালকা প্রেশার মেজার করতেছে। তার মানে ম্যানোমিটার হচ্ছে কি, প্রেশার ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস। আবহাওয়ার 90% আর্দ্রতা মানে, আবহাওয়ার 90% আর্দ্রতা মানে সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থা মানে হচ্ছে কি, একটা আহ, মানে একটা জলবায়ু, একটা বায়ু
বা একটা বায়ু কণা যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে, তার 100% হচ্ছে সম্পৃক্ত অবস্থা, তার সবটুকু হচ্ছে সম্পৃক্ত অবস্থা। আর এই 90% হচ্ছে তার একটা পার্সেন্টেজ। সম্পৃক্ত অবস্থা মানে হচ্ছে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার সবটুকু যখন ধারণ করে তখন তাকে সম্পৃক্ত অবস্থা বলে। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে, বাতাসের তাপমাত্রা যদি হ্রাস পায়, এখানে আর্দ্রতা যেটা আছে, বাতাসের তাপমাত্রা হ্রাস পেলো, আগে বেশি ছিল এখন কম হলো, তাহলে এখন কি হবে বলুন তো? আগে আর্দ্রতা যা ছিল ওই আর্দ্রতাটাই এখন কি হয়, বেড়ে যায়। কারণ আমার বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আমাদের বাতাস ঠান্ডা হয়, ঠান্ডা হলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে কিন্তু দেখবেন আর্দ্রতা আগে যা ছিল, আগে দেখা গেল আর্দ্রতা ছিল 50%, এখন আর্দ্রতা হয়ে যাচ্ছে 70%। কারণ আগে বাতাসটা গরম হয়ে এত বড় ছিল, এখন বাতাসটা ছোট, ঠান্ডা হয়ে ছোট হয়ে গেছে, তার মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে গেছে। তাহলে বাতাসের তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে জলীয় বাষ্প আর্দ্রতা এটা হচ্ছে বাড়বে। The humidity of the air depends on humidity of the air. বাতাসের আর্দ্রতা ডিপেন্ডস অন সবকিছুর উপরেই থাকে, অল অফ দ্য অ্যাবভ। দুইটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা এত হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? দেখেন, দুইটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে কত কত দেওয়া আছে, যে দুইটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50 এবং 75 হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? যেটাই আর্দ্রতা কম ওটা আরামদায়ক হবে, কারণ আর্দ্রতা বেশি হলে শীত এবং গরম দুটোই বেশি লাগে। তাহলে কোনটা হবে? প্রথমটি। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এটা হচ্ছে কম থাকে। শীতকালে আমাদের দেশে ভেজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া ঠোঁট ফেটে যায়। কারণ, বা শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকানোর কারণ কি? সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, না আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কম থাকে শীতকালে, আর্দ্রতা কম থাকে। শীতকালে আর্দ্রতা কম থাকে এই কারণে দেখবেন যে আমাদের কিন্তু কাপড় চোপড় দ্রুত শুকাচ্ছে। তারপরে হচ্ছে শীতকালে কাপড় চোপড় দ্রুত শুকায়, তারপরে গায়ের চামড়া ঠোঁট ইত্যাদি ফেটে যায়। কারণ এখানে আপেক্ষিক আর্দ্রতা যেটা, এই আর্দ্রতা কিন্তু আমাদের শীতকালে কম থাকে। শীতকালে চামড়া ফাটে কারণ কি? কারণ আর্দ্রতার অভাবে। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন? বাতাসের জলীয় বাষ্প কম থাকে বলে। বর্ষাকালে ভেজা কাপড় শুকাইতে দেরি হয় কেন? বর্ষাকালে 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 ভেজা কাপড় শুকাইতে দেরি হয়, এটা হলো বৃষ্টিপাত, বাতাস কম থাকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সূর্য। এখানে বর্ষাকালে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এই কারণে দেরি হয়। ঠিক আছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বর্ষাকালে, এই কারণে কাপড় কিন্তু শুকাইতে দেরি হয়। ভিসকোসিটি, ভিসকোসিটি মানে হচ্ছে এটা আমাদের বইতে দেখবেন সান্দ্রতা দেওয়া। মানে এটা হচ্ছে আঠালোত্ব। আঠালোত্ব মানে তো বুঝেন, যে একটা জিনিস, যেমন মনে করেন আপনি হ্যান্ড ওয়াশ যখন বোতল থেকে ঢালবেন, ওটা দেখবেন অনেক বেশি আঠালো থাকে এবং আসতে চায় না। বাট তেল, এটা দেখবেন যে বোতল কাত করার সাথেই সাথে সাথে চলে আসতেছে বা পড়তেছে। তো এটা বলছে ভিসকোসিটি বা আঠালোত্ব। এই ভিসকোসিটি অফ এয়ার এটা হচ্ছে ইনক্রিজ উইথ টেম্পারেচার, এটা মনে রাখবেন। ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার, আমাদের টেম্পারেচার বাড়লে এটা আঠালোত্ব বাড়ে, মানে জিনিসটা তত বেশি গাঢ় হয়। ঠিক আছে, তার মানে ভিসকোসিটি এবং টেম্পারেচার, ভিসকোসিটি অফ এয়ার এবং টেম্পারেচার দুটো হচ্ছে সমান। ভিসকোসিটি বাড়লে, মানে টেম্পারেচার বাড়লে ভিসকোসিটিও বাড়ে। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? আমরা যদি দেখি প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু বা, এটা হচ্ছে বৃষ্টিপাত, বৃষ্টিপাতের পানি থেকে। বৃষ্টিপাত সাধারণত কত প্রকার? সেটা হচ্ছে 4 প্রকার। আমাদের 4 প্রকার বৃষ্টিপাত আমাদের বোর্ড বইতে দেওয়া আছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা যায় তো সবই, শিশির রো না না শিশির এবং কুয়াশা, রোদ হবে না। শিশির এবং কুয়াশা। কোন স্থানে পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয়? এই চেরাপুঞ্জি, এটা হচ্ছে আমাদের চেরাপুঞ্জি, এটা কোথায়? এটা হলো আমাদের মেঘালয় আছে না, মেঘালয়ের একটা জায়গা। তো এইখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হয় সবচেয়ে।
কোন অঞ্চলে পরিচলন বৃষ্টি হয়? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, যেটা নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু পরিচলন বৃষ্টি বেশি হয়। কারণ আমরা যদি এরকম দেখি, এটা এই এখানে কিন্তু উচ্চ নিম্নচাপ হয়, তো এই পাশ দিয়ে আসে বাতাস, বাতাস সেখানে এসে সারা বছর পরিচলন বৃষ্টি সৃষ্টি করে। তার মানে হচ্ছে কোন অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় বেশি, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? সেটা দেখবেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যে দুইটা দেশ আছে, এটা কিন্তু দেখবেন যে নিরক্ষরেখার পাশাপাশি, এই জন্য এখানে পরিচলন বৃষ্টি হয়। পরিচলন মানে তো বোঝেন, পরিচলন মানে হলো আপনার যেটা কনভেকশন যেটাকে বলে, তার বাংলায় যদি আমরা ধরি যে পরিচলন, হচ্ছে কনভেকশন। মানে পরিচলন মানে, পরিচলন বৃষ্টি বা কনভেকশন, এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চলের এটাই বিষয়। মধ্যম উচ্চতার মেঘ, মধ্যম উচ্চতার মেঘ কোনটি? সেটা হচ্ছে কিউমুলাস। মুখস্থ করবেন কিউমুলাস, মধ্যম উচ্চতার মেঘ। নতুন প্রশ্ন, 41তম শেষ। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগ করে রেখাকে কি বলে? সেটা হচ্ছে আইসো হাইট। আইসো মানে হচ্ছে আইসোস, আইসো হাইট যেটা যেখান থেকে আসছে, সেটা হলো আমরা যদি এটাকে ধরি, সেটা হচ্ছে আইসোস মানে হচ্ছে ইকুয়াল। যেমন আইসোসিলিস আছে না, সম বাহু ত্রিভুজ, ওই আইসোসিলিস বা আইসো হাইট, আইসোস মানে ইকুয়াল, হাইট মানে তো উচ্চতা। তো সমান উচ্চতা বিশিষ্ট মেঘ যেটা, সেটা হচ্ছে আইসো হাইট। কেমন? আইসো হাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আমাদের এটা হচ্ছে কিসের সাথে? রেইনফল মানে বৃষ্টিপাতের সাথে। কারণ মেঘের সাথে যেহেতু, আর আগেরটা কি ছিল আমাদের, আগেরটা যদি আমরা ধরি যে সমবৃষ্টিপাত সম্পূর্ণ স্থান সমূহকে, স্থান সমূহকে, যেমন সমবৃষ্টিপাত সমূহ যদি স্থানগুলো আমরা ধরি, যে সমবৃষ্টিপাত সমূহ স্থান সমূহকে যোগকারী রেখাকে কি বলে? সেটা হচ্ছে আইসোহাইট। আইসোহাইট ইজ রিলেটেড টু রেইনফল, বৃষ্টিপাত। সম উষ্ণতা বিশিষ্ট স্থান সমূহকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে কি বলে? সমষ্ণ রেখা। বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? সেরকম মানে 2030 মিলিমিটার। তার মানে 2 মিটার, প্রায় 2 মিটারের কাছাকাছি, তাহলে তো অনেক। 2030 মিলিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? সেই 2003 সেন্টিমিটার। আর বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, মানে হচ্ছে সিলেটের যে অঞ্চলটা। নিম্নের কোন স্টেশনে বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়? এটা হচ্ছে সিলেট। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে না না, সিলেটের লাল খাল। সিলেটের এদিকে বৃষ্টিপাত বেশি, যেহেতু উপরে হচ্ছে, সিলেটের উপরে আমাদের মেঘালয়। এই কারণে বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? শ্রীমঙ্গল, মৌলভীবাজার। শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাংলাদেশের নিচের কোন স্থানে কম বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে লালপুর, নাটোর। কারণ যেহেতু এটা সবচেয়ে গরম এলাকা। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মনে রাখবেন, আমাদের দেশে আবহাওয়া কিন্তু অনেক বড় একটা বিপর্যয়ের কারণ, এবং এটা আমাদের অনেক বড় শত্রু হিসাবে কাজ করে এবং সবচেয়ে বড় ঝামেলা। এই জন্য এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো এই ছিল আমাদের চতুর্থ চ্যাপ্টারে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখানে যে বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন বা মনে রাখবেন, সেটা হলো এই যে চিত্রটা আছে, এই চিত্রটা, এই চিত্রতে আমাদের অনেক তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যগুলো সবাই মনে রাখবেন আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্ত।